আসসালামু আলাইকুম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শোনা গেলে একটু কমেন্ট করবেন। বরাবরের মতোই দুটো ক্যাপশন দেখা যাচ্ছে উপরে। চিকিৎসা চিকিৎসায় ৮২ লাখ টাকা ব্যয়ের ব্যাখ্যা দিলেন সাবেক ধর্ম উপদেষ্টা। আপনারা চিনেন, ওনাকে আমরা সবাই চিনি। এফ এম খালেদ। উনি হেফাজত ইসলামের নায়েবে আমির, বর্তমান আছেন কিনা জানি না আমি। তারপর পাশাপাশি আহ, একটু কথা বলতে গেলে একটু স্টাডি করার দরকার আছে। ওনাকে নিয়ে আমি উইকিপিডিয়াতে যতটুকু দেখলাম, মোটামুটি ওনার আহ, পারিবারিক, বংশগত, শিক্ষা, ওনার কর্মজীবন খুবই আহ, বলা বাহুল্য যে অত্যন্ত ভারী প্রোফাইল ওনার। মোটামুটি এখানে সমালোচনার কোনো কিছু নাই। আর প্রফেসর ইউনুস সরকার ওনাকে ধর্ম উপদেষ্টা হিসাবে নিয়োগ দেওয়ার পর মানুষ খুশি হয়েছেন, কারণ সরাসরি ইসলামিক জ্ঞানসম্পন্ন একজন লোক এই যে ধর্ম মন্ত্রণালয়ে বাংলাদেশ হবার পর থেকে খুবই কমই এসেছে। সরাসরি একদম ডাইরেক্ট ইসলামী জ্ঞানসম্পন্ন একজন স্কলার বলা যায় ওনাকে। হেফাজত ইসলামের উনি নায়েবা আমির। উনি পাশাপাশি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে কোরআনিক সায়েন্সে উনি একজন গেস্ট টিচার। উনি দারুল উলুম থেকে পড়াশোনা করেছেন। উনি পটিয়া আল জামিয়াতুল ইসলামিয়ার স্টুডেন্ট। তারপর এরপর আছে ওনার অনেক কর্মজীবন। এরপর উনি একটি পত্রিকাও সম্পাদনা করেন। বলা বাহুল্য যে ওনাকে নিয়ে তেমন কিছু বলার নাই। একজন হাই প্রোফাইল পার্সন উনি। 1959 সালে উনি সাতকানিয়া জন্মগ্রহণ করেন। যে জন্য কথা বলা সেটি হচ্ছে, বেশ কিছুদিন ধরে একটি জিনিস আমাদের সামনে আসতেছে, সেটি হচ্ছে চিকিৎসায় ৮২ লাখ টাকা ব্যয়ের ব্যাখ্যা দিলেন সাবেক ধর্ম উপদেষ্টা। আসলে ব্যাখ্যাটা উনি নিজ থেকে এসে দিয়েছেন, হয়তো সাংবাদিক বা প্রেসের সাথে কন্ট্যাক্ট করে হয়তো বা ওনার কাছ থেকে নিয়েছেন সেই ধরনের সাক্ষাৎকার। যেটি আমাদের জানার দরকার সেটি হচ্ছে যে উনি ক্ষমতায় ছিলেন 18 মাস। উনি একজন ধর্ম উপদেষ্টা, অর্থাৎ পূর্ণ মন্ত্রীর মর্যাদায় উনি 18 মাস দায়িত্ব পালন করেছেন। এই 18 মাসে উনি চিকিৎসা ব্যয় হিসাবে সরকারের কোষাগার থেকে ব্যয় করেছেন ৮২ লক্ষ টাকা। অর্থাৎ উনি প্রতি মাসে 4,55,000 টাকা ব্যয় করেছেন শুধুমাত্র উনার চিকিৎসার জন্য। সেই হিসাবে উনি 540 দিন ক্ষমতায় ছিলেন। এই 540 দিনে উনি গড়ে 15,200 টাকা করে বাংলাদেশের কোষাগার থেকে উনার চিকিৎসা ব্যয় নিয়েছেন। তো যে কথাটা বলতে হয় সেটা হচ্ছে যে সরকারি বলেন, বেসরকারি বলেন, যে কোনো কিছুতে বলেন, মানুষ যখন কোনো একটা কাজে যোগদান করে বা কাউকে যখন নিয়োগ দেওয়া হয়, বিশেষ করে তার স্বাস্থ্য সম্পর্কে একটু পরীক্ষা নিরীক্ষা করা হয়। তার স্বাস্থ্য ঠিক আছে কিনা সেটা নিশ্চয়তা চাওয়া হয়। তো যে লোক ডেলি 15,200 টাকা সরকারি কোষাগার থেকে তার চিকিৎসার জন্য ব্যয় নির্বাহ করতে হয়, সেই লোককে এত বড় একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়া আদৌ দরকার ছিল কিনা প্রফেসর ইউনুসের? এটা আমার একদম খুব সহজ সরল একটি প্রশ্ন। যেই লোক প্রতি মাসে 4,55,000 টাকা শুধুমাত্র কোষাগার থেকে তার চিকিৎসার জন্য উনি উত্তোলন করেছেন, এই লোকটা আমাদেরকে তার সার্ভিস দেওয়ার জন্য আদৌ উপযুক্ত ছিলেন কিনা? উনি ব্যাখ্যা দিলেন, উনি দেশের বাইরে গিয়েছেন, ওনার
হার্টের ভিতর এমন একটা অসুস্থতা রয়েছে যেটি বাইপাস সার্জারি করলেও হবে না, সেটা তারও গভীরে গিয়ে চিকিৎসা করতে হবে, যেটা বিদেশে সম্ভব। এবং এই টাকা উনি যথাযথভাবে ব্যয় করেছেন, পাশাপাশি আরও পরিবার থেকেও টাকা উনি ব্যয় করেছেন, যেটাই হোক। কিন্তু আমার কথা হচ্ছে, প্রতি মাসে উনার মাসিক একটা স্যালারি আছে, মাসিক একটি বেতন ছিল উনার উপদেষ্টা হিসাবে। তারপর উনি আরেকটি ব্যাখ্যা দিলেন যে 82 লাখ টাকা আমি নিয়েছি তা সত্য, এবং যথাযথভাবে সেটা আমি ব্যবহার করেছি, তার মানি রিসিট আমার কাছে আছে। এখানে একটা ব্যাপার যে সরকারের মন্ত্রী, উপমন্ত্রী, প্রতিমন্ত্রী যারাই হয় তাদের নাকি চিকিৎসা সংক্রান্ত ব্যাপারটি রাষ্ট্রই বহন করে, এবং এসব ক্ষেত্রে কত টাকা উনি ব্যয় করতে পারবে তার কোনো নাকি লিমিটেশন নাই, এটি উনি নিজের মুখে বললেন। তো প্রত্যেকটি বেতন বা স্যালারির পাশাপাশি চিকিৎসা ব্যয় বা চিকিৎসা ভাতা কত টাকা দেয় সেটা আমরা জানি, কিন্তু উনার ক্ষেত্রে বা মন্ত্রীদের ক্ষেত্রে একটা নতুন জিনিস জানলাম যে চিকিৎসার জন্য তারা কত টাকা ব্যয় করবে তার কোনো নির্দিষ্ট ধরাবাঁধা নিয়ম নেই। এই জিনিসটি যদি আমরা চিন্তা করি, তাহলে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যারাই মন্ত্রীর দায়িত্ব এই পর্যন্ত নিয়েছে কিংবা বর্তমানে যারা দায়িত্বে আছে, তারা এই জিনিসটি সুচতুরভাবে কিংবা খুব ভালোভাবে ব্যবহার করতে পারে। এখন আমার কথা হচ্ছে যে এই লোকটাকে নিয়ে এই কথাটা বলার এটাই কারণ, উনি একজন হাই প্রোফাইল, একজন ইসলামিক স্কলার। ইসলাম সম্পর্কে উনাকে জ্ঞান দেবার মতো কারো কোনো প্রয়োজন নেই। হক, হালাল, মানুষের অধিকার সম্পর্কে উনার চেয়ে আর বেশি জানবে কে? এই ধরনেরই তো একজন লোক। এখন কথা হচ্ছে, আমার দেশের সক্ষমতা কতটুকু? স্বাস্থ্য সেক্টরে উনি একাই যদি 82 লক্ষ টাকা 18 মাসে খরচ করেন, পুরো স্বাস্থ্য সেক্টরের আমাদের সক্ষমতা কতটুকু, আমরা পাবলিকরা আসলে কীরকম স্বাস্থ্যসেবা পাচ্ছি, এই জিনিসটি কি উনি আদৌ একবার চিন্তা করেছেন? উনি একজন ইসলামিক স্কলার, ওনাকে জ্ঞান দেবার মতো কোনো আমাদের দরকার নাই। কিন্তু আমার শুধুমাত্র একটি প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে যে এই লোকটা যে 82 লক্ষ টাকা শুধুমাত্র 18 মাসে চিকিৎসা ব্যয় হিসেবে সরকারি কোষাগার থেকে খরচ করে ফেলল, উনার কি বিবেকের মধ্যে এতটুকু প্রশ্ন জাগে নাই যে আমি এটি কি করতেছি, এটি আদৌ ঠিক হচ্ছে কিনা, কিংবা আমার সীমাবদ্ধতাটা কতটুকু? হয়তো সংবিধানে নাই, আইনে নাই, সেজন্য আমি তারকে অপব্যবহার করে যাব। কিংবা আপনার প্রয়োজন আছে, এরপরও প্রয়োজনের মধ্যেও তো একটা আপনার সীমাবদ্ধতাটা আছে, কতটুকু আপনি পারবেন। একজন ইসলামিক ব্যক্তিত্ব হয়ে আপনি এই যে এই কাজটা করলেন, উনি যে এই কাজটা করলো, আমি চিন্তা করে দেখলাম এই 82 লক্ষ টাকা দিয়ে একটা উপজেলা হেলথ কমপ্লেক্সে আপনার একটি মিডিয়াম ক্ষমতা সম্পন্ন একটি এক্স-রে মেশিন ইনস্টল করা যায়, একটি আলট্রাসোনোগ্রাম মেশিন বসানো যায়, একটি এন্ডোস্কোপি মেশিন বসানো যায়, প্যাথোলজি 10 থেকে 12টা পরীক্ষা নিরীক্ষা করা যায় মতো একটি সক্ষমতা সম্পন্ন একটি ল্যাব তৈরি করা যায়, চক্ষু পরীক্ষা করার জন্য যাবতীয় সরঞ্জাম কেনা যায়, ডেন্টাল একটি চেয়ার কেনা যায় যেখানে দাঁতের ডাক্তার চিকিৎসা দিতে পারবে। তো একটি উপজেলা হেলথ কমপ্লেক্সের সমস্ত যন্ত্রাংশ এই টাকা দিয়ে কেনা যায় চাইলে, আরও টাকা ওখানে উদ্ধৃত থেকে যাবে। কিন্তু এই লোকটি এই যে ইসলামের হেফাজত ইসলামের নায়েবা আমির, এই যে ইসলামিক তার প্রোফাইল, আমি উইকিপিডিয়াতে দেখে অবাক হয়ে গেছি। এই লোকের জ্ঞান গরিমা সম্পর্কে আসলে প্রশ্নের কোনো কিছু নেই। কিন্তু এই লোকটার কি কমন সেন্স কিংবা ব্যক্তিগত সেন্স কি এতটুকু নাই যে আমাদের মতো গরিব দেশের একটি জুলাইয়ের মতো 1400-1500 ছাত্র জীবন উৎসর্গ করে যে সরকার প্রতিষ্ঠিত করছে, সেই সরকারের একজন উপদেষ্টা বনে গিয়ে উনি আমাদের 82 লক্ষ টাকা 18 মাসে উনি শুধুমাত্র উনার চিকিৎসা ব্যয় হিসেবে নিয়ে নিলেন। আমরা কি বলতে পারি এই লোকটাকে?
আচ্ছা, এই লোকটা কি হজরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়েননি? এই লোকটা কি হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পড়েননি? যে হজরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা যখন রাষ্ট্রের কাজ করতেন, সরকারি কাজ করতেন, তখন সরকার থেকে দেওয়া যে সেরাক, ওটা উনি জ্বালিয়ে, তেল জ্বালিয়ে উনি কাজ করতেন। কিন্তু যখন আবার ব্যক্তিগত কাজ করতেন, তৎমুহূর্তে উনি আবার ওই লাইটটা নিভিয়ে দিতেন। হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার পরও কিন্তু ব্যবসার কাজে, নিজের ব্যবসার কাজ নিজেই করতেন। এক পর্যায়ে জনগণের অনুরোধে উনি রাষ্ট্র থেকে কিছু বেতন নিতেন, কিন্তু আবার ইন্তেকালের আগে উনি বাইতুল মালে, যে উনার ব্যবহৃত ব্যবহার করেছেন এরকম কোষাগার থেকে কিছু টাকা উনি আবার ফেরত দিয়ে ফেলতে বললেন। আর এই লোকটা পুরুদুস্তুর ইসলামী লেবাস মার্কা একটি লোক, সাতকানিয়া বাড়ি, চট্টগ্রামের। সে চিকিৎসা ব্যয় হিসাবে ৮২ লক্ষ টাকা শুধুমাত্র সরকারি কোষাগার থেকে সে ব্যয় করেছে। প্রতি মাসে ৪,৫৫,০০০ টাকা তার পিছনে ব্যয় করতে হয়েছে। প্রফেসর ইউনূসের কাছে প্রশ্ন, এই লোক যদি এতই অসুস্থ হয়ে যায়, তাকে জোর করে ধরে নিয়ে এসে এইভাবে তাকে উপদেষ্টা বানানোর দরকার কি? আর এই লোকটাকে যদি উপদেষ্টাই বানাবেন, তাহলে এই লোকটা কিভাবে তার সাধারণ জ্ঞান থেকে কি এইটুকু তার একটা প্রশ্ন জাগে না যে আমার মতো একটা গরিব দেশে যে আমি এই কাজটা করতেছি, এইভাবে সরকারি সম্পদ আমি যে ব্যয় করতেছি আমার চিকিৎসার নামে, এটা কি আদৌ ঠিক হচ্ছে? পাশাপাশি আর একটা ক্যাপশন দেখা যাচ্ছে, লন্ডনে চিকিৎসার জন্য গিয়ে শপিংয়ে ব্যস্ত অসুস্থ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সুপ্পু। আমাদের মাননীয় রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি, এই লোক বিতর্কিত একজন লোক, এখনো পর্যন্ত রাষ্ট্রপতি আছে সংবিধানকে রক্ষার জন্য। যা হোক, সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য, এটা অনেক আগের একটু পুরনো খবর। উনি কিছুদিন আগে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর লন্ডন গেলেন চিকিৎসার জন্য, হার্টের চিকিৎসার জন্য। কিন্তু উনি ওখানে হার্টের চিকিৎসা করে নাকি একদম বেরিয়ে গেছে লন্ডনে চিকিৎসার জন্য গিয়ে শপিংয়ে ব্যস্ত অসুস্থ রাষ্ট্রপতি। দেখেন, আসলে দেশপ্রেমিক কোথায় আছে? কে দেশপ্রেমিক? প্রশ্ন এটাই। আসলে কি দেশপ্রেমিক বলতে বাংলাদেশে কেউ আছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।